21শে জানুয়ারি 1972 ত্রিপুরা পূর্ণ রাজ্য হলো। 23 বছরের অপেক্ষার পর নির্বাচিত সরকার, আইনসভা, নিজেদের শাসন সবকিছুই আসলো। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। রাজ্য হওয়া মানেই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সমস্যার শুরু? ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানবো 1972-এর পর ত্রিপুরা কি পেল, কি বদলালো, আর কোন প্রশ্ন আজও অসমাপ্ত রয়ে গেল। সবাইকে নমস্কার। রাজ্য হওয়ার তাৎক্ষণিক প্রাপ্তি কি ছিল? রাজ্য হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরা পায় কি? পায় পূর্ণাঙ্গ বিধানসভা, নির্বাচিত মন্ত্রিসভা, রাজ্য স্তরের পরিকল্পনা ও বাজেটের ক্ষমতা। প্রথমবারের মতো ত্রিপুরার মানুষ অনুভব করে, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ আছে। এটি ছিল গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এক মৌলিক পরিবর্তন। আর এই ক্ষেত্রে প্রশাসনিক ও উন্নয়নমূলক পরিবর্তন ঘটে এই সময় ত্রিপুরাতে। 1970-এর দশকের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান বাড়তে শুরু করে, সড়ক যোগাযোগ উন্নত হয়, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ শুরু হয়। রাজ্য সরকার এখন স্থানীয় বাস্তবতা বুঝে পরিকল্পনা নিতে পারছিল। কিন্তু এই উন্নয়নের গতি ছিল অসম। সমতল ও শহরাঞ্চল দ্রুত এগোলেও পাহাড়ি ও আদিবাসী অঞ্চল পিছিয়ে পড়তে থাকে। আদিবাসী প্রশ্ন রাষ্ট্র পেল, কিন্তু প্রশ্ন হচ্ছে সুরক্ষা কোথায় পেল? তাহলে তারা কি সুরক্ষা পেয়েছিল? রাজ্য হওয়ার পরেও আদিবাসী সমাজের প্রধান প্রশ্ন রয়ে যায় জমির সুরক্ষা, সাংস্কৃতিক স্বীকৃতি, প্রশাসনের প্রতিনিধিত্ব। এই সময়ে পরিষ্কার হয়ে যায় শুধু রাজ্য হওয়াই যথেষ্ট নয়। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় স্বশাসনের সাংবিধানিক ভাবনা। এই প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সংক্ষেপে TTAADC, যা পরে ষষ্ঠ তফসিলের আওতায় আসে। এটি ছিল রাজ্য পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক অর্জন। আর এই সময় রাজনৈতিক মেরুকরণ ও সংঘাত শুরু হয়। 1970 থেকে 80-এর দশকে ত্রিপুরার রাজনীতি ক্রমশ মেরুকৃত হতে থাকে। বাম বনাম ডান, আদিবাসী বনাম বসতি, উন্নয়ন বনাম পরিচয়। এই সংঘাত অনেক সময় সহিংসতার রূপ পরিগ্রহ করে। ইতিহাসবিদদের মতে এটা ছিল দীর্ঘদিনের জমে থাকা সমস্যার বহিঃপ্রকাশ, হঠাৎ সৃষ্টি হওয়া কোনো পরিস্থিতি নয়। এই সমস্যা তৈরি হয়েছিল 1947 থেকে। আর ঐতিহাসিক মূল্যায়ন হিসাবে কি বলা যায়? ইতিহাসের দৃষ্টিতে 1949 থেকে 72 এটা ছিল ত্রিপুরার রাষ্ট্র নির্মাণের সময়। 1972-এর পর এটা হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার পরীক্ষা। রাজ্য হওয়া ছিল প্রয়োজনীয় শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। আর এই সময় ত্রিপুরাতে আরো এক গভীর সমস্যা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে 1971-এ আবার ঢেউয়ের মতো শরণার্থী আসা। পূর্ব পাকিস্তান ছন্নছাড়া হয়ে যায়। 1947 থেকে 1971 পর্যন্ত পূর্ব পাকিস্তানের যে অবস্থা ছিল, সেই দুরবস্থায় পূর্ব পাকিস্তান ভেঙে গিয়ে জন্ম নেয় নতুন বাংলাদেশের। আর সেই ক্ষেত্রে ত্রিপুরার বিশাল ভূমিকা ছিল সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার। এই সত্যটা না বুঝলে আজকের ত্রিপুরার রাজনীতি, ভাষা বিতর্ক, পরিচয় সংকট কিছুই পরিষ্কার হবে না। কেননা ত্রিপুরা দীর্ঘদিন থেকে রাষ্ট্র নির্মাণের পর্যায়ে ছিল। 1949 থেকে 1972-ই নয়, 1949 থেকে আজ অবধি ত্রিপুরা
একদিকে যেমন রাষ্ট্র নির্মাণের পর্যায়ে ছিল, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার পরীক্ষা নিরীক্ষায় ছিল। আর এক দফা নয়, অর্থাৎ শুধু 1947 নয়, 1971 নয়, বহু দফায় ত্রিপুরাতে বহুবার অভিবাসন হয়েছে। আর এই অভিবাসনের ক্ষেত্রে 1947-এর শরণার্থী অভিবাসনের নীতি গ্রহণ করে ভারত সরকার, 1971-এও সেটা বহাল থাকে এবং ত্রিপুরার ডেমোগ্রাফিক পরিবর্তন করে দেয়। একদিকে রাজনৈতিক পরিবর্তন, আরেকদিকে রাষ্ট্র পরিচালনার পরীক্ষা নিরীক্ষা, আরেকদিকে শরণার্থীর সমস্যা। তাহলে 1972 সালে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পায়। কিন্তু ত্রিপুরা কি পায়? 1972 সালে ত্রিপুরা রাজ্য পেয়েছিল, কিন্তু রাজ্য পাওয়া মানেই ইতিহাসের শেষ নয়, কেননা এখান থেকেই নতুন অধ্যায়ের শুরু। কেননা ইতিহাস তার গতি কখনো পরিবর্তন করে না। এই ইতিহাস আমাদের শেখায় রাষ্ট্র গঠনের চেয়ে রাষ্ট্রকে ন্যায়ভিত্তিক রাখা কঠিন। 1949 থেকে 1972 পর্যন্ত যে প্রশ্নগুলি জন্ম নিয়েছিল তার অনেকগুলি আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নগুলির উত্তর খোঁজাই ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতির আসল চ্যালেঞ্জ। ত্রিপুরার ইতিহাস নিয়ে এই যে পুরো সিরিজটা আপনি দেখে থাকেন, এই পুরো সিরিজটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস আমাদের বর্তমানকে বুঝতে শেখায়। আর ত্রিপুরার ইতিহাস অনেকটা উপেক্ষিত ইতিহাস। উত্তর পূর্ব ভারতের এমন একটা রাজ্য যা শেষ ভারত হয়তোবা জানে না। বলা হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী, তাহলে উত্তর পূর্ব ভারতকে ছেড়ে দেওয়া হয়। আর আমরা উত্তর পূর্ব ভারতের সেই নাগরিক, সেই জনগণ, আমরা নিজেদের সমস্যা সমাধান করে রাষ্ট্র নির্মাণের কাজে নিজেকে নিয়োজিত করব। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পেরেছি। এখন রাষ্ট্র পরিচালনা করার সময় এসে গেছে। তাই রাষ্ট্র পরিচালনার সময় অবশ্যই আমাদের অংশগ্রহণ সর্বভারতীয় ক্ষেত্রে উঠে আসুক, সে আবেদন থাকবে আপামর ত্রিপুরার জনগণের কাছে। আর এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আর পরবর্তী ভিডিও থাকবে 1971 ত্রিপুরার ডেমোগ্রাফিকে আবার কি করে পরিবর্তন করে দিল। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।